রঘুনাথপুর বন্ধুমহল নাট্য গোষ্ঠী আয়োজিত আজকের এই যে সামাজিক যাত্রাপালা হবে, এই যাত্রাপালায় ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন সকলকে শ্রেণীভেদে নমস্কার, আদাব এবং ভালোবাসা জানাচ্ছি। রঘুনাথপুরের পবিত্র মাটি অনেক মহামানবের স্মৃতিধন্য। এখানে আপনারা দিগ্বিজয় গোসাইয়ের কথা শুনেছেন, যিনি সরাসরি গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ পুষ্ট এবং গুরুচাঁদ ঠাকুরের আদেশে যিনি অশ্বিনী গোসাইয়ের বাড়িতে ভক্ত সেবার জন্য চাল ডাল নিয়ে উপস্থিত হয়েছিলেন। আর সেই পবিত্র মাটিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। এই পবিত্র মাটিতে জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাসের মতন ব্যক্তির জন্ম হয়েছিল, যাদের সমাজ দর্শন, রাজনৈতিক দর্শন এক সময় আমাদেরকে আলোকিত করেছে, এই সমাজকে আলোকিত করেছে। এখানে অনেক স্বনামধন্য শিক্ষক আছেন, তার মধ্যে আমাদের পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন আমার জ্যাঠামো সাহেব বীরেন্দ্রনাথ বিশ্বাসের অকৃত্রিম বন্ধু, এই গ্রামের সন্তান ইন্দুভূষণ বিশ্বাস, প্রয়াত ইন্দুভূষণ বিশ্বাস। তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই রঘুনাথপুরের মাটি আমাদের সামাজিক ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। আমার সামাজিক জীবনে সামাজিক কাজকর্মে আমি কোনো রাজনৈতিক নেতা নই, বিভিন্ন সামাজিক কাজকর্মে আমি যুক্ত, মানবাধিকার কর্মী হিসেবে যুক্ত। সেই সমস্ত কাজকর্মে যারা আমার অভিভাবক, তাদের মধ্যে সরসকান্তি বিশ্বাস খোকন বাবু এখানে উপস্থিত আছেন। এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছেন। আমার নিজের বোনের বিয়ে হয়েছে শ্রদ্ধেয় বিবেকানন্দ মালাকারের সাথে। আমার দুই মামাতো বোনের বিয়ে হয়েছে, আমার এক মাসির বিয়ে হয়েছে এই গ্রামে। আত্মীয়তার সূত্রে নানাভাবে আমরা এই গ্রামের সাথে আবদ্ধ। আজকে এই মঞ্চে ওঠার আগে যে ভাই আমাকে পরিচয় করিয়ে দিলেন, মহানামব্রত ভাই, তিনি আমাদের সরকারি নজরুল কলেজে একসময় প্রভাষক ছিলেন। অত্যন্ত সুনামের সাথে তিনি বিভিন্ন সরকারি কলেজে প্রভাষকের দায়িত্ব পালন করছেন এবং যে যুব সমাজ এই সমাজকে আলোকিত করে রেখেছেন, তাদের সকলকে আমি ভালোবাসা জানাই। যে গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গটি এখানে উত্থাপিত হয়েছে, আমরা সকলেই জানি তিনি মানব মুক্তির জন্য অনেক কাজ করেছেন, অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। হিন্দু মুসলমান সকলেই তার অনুসারী ছিল এবং এখনো আছে। ওড়াকান্দির পবিত্র মাটিতে এক সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন তৈরি হয়ে আছে। আমরা এই অঞ্চলের মানুষ, এই জনপদের মানুষ এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 1 কোটি শরণার্থীর অবর্ণনীয় দুঃখ দুর্দশা সারা পৃথিবীর বিবেককে জাগ্রত করেছিল, যার ফলে বাংলাদেশ নামের এক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা আশা করি এই বাংলাদেশ, এই 18 কোটি মানুষ এর বাসযোগ্য হয়ে উঠবে। এই বাংলাদেশে কেউ ধর্মের নামে, কেউ ভাষার নামে আর বঞ্চিত হবে না। এই বাংলাদেশে কেউ লিঙ্গ বৈষম্যের শিকার হবে না। সেই রকম একটি বাংলাদেশের প্রত্যাশাই আমরা করি। আমাদের পূর্বপুরুষেরা যারা শহীদ হয়েছিলেন, হয়তো এই গ্রামে এখনো অসংখ্য মুক্তিযোদ্ধা জীবিত আছেন। সকালবেলা একজন মুক্তিযোদ্ধার সাথে আমার কথা হয়েছে। সেই সমস্ত মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছে, যারা আজও জীবিত আছেন, তাদের এক প্রবল আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ হবে সকল মানুষের। আমরাও তাদের উত্তরসূরি হিসাবে এই বাংলাদেশকে সকল মানুষের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। সেই গড়ে তোলার বাসনা নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি একজন রাজনৈতিক নেতা না হয়ে কেন প্রার্থী হয়েছি
প্রশ্নটি সকলের মনেই উদয় হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে মানবাধিকার কর্মী হিসাবে যে মানবাধিকার রক্ষার কথা আমরা বলি, এই গোপালগঞ্জের 23 জন শিশু আটক হওয়ার পরে সেই দুঃসময়ে যারা কেউ সাহস পায়নি মবের ভয়ে, সেই দুঃসময়ে আমরা কয়েকজন আইনজীবী তারা সাহস করে সেই 23 জন শিশুর আটকের বিরুদ্ধে আমরা হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেছিলাম। মহামান্য হাইকোর্ট সেদিন সেই রিট পিটিশন গ্রহণ করে বিচার আধীন আছে, সেখানে কিছু সুফল ফলতে শুরু করেছে। আমরা বলতে চাই যে এই জনপদের মানুষ কোনো অন্যায়কে মেনে নেবে না, কোনো অন্যায়কে মুখ বুজে সহ্য করবে না। আমি প্রার্থী হয়েছি এই কারণে যে মানবাধিকার কর্মী হওয়া সত্ত্বেও আজকে বাংলাদেশের যে সংকট, আজকে আমাদের এই 18 কোটি মানুষের যে সংকট, এই বাংলাদেশ যে বাংলাদেশ রক্তের সাগর পেরিয়ে স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশ আজ পথ ভোলা এক প্রতীক হয়ে উঠেছে। সেই বাংলাদেশকে আবার 1971 সালের স্বাধীনতা যুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার দরকার। আমরা সেই লক্ষ্য নিয়ে এই জাতীয় সংসদে প্রার্থী হয়েছি। কেন প্রার্থী হয়েছি? প্রার্থী হয়েছে এই কারণে যে বিগত যে 12টি জাতীয় সংসদ ছিল, এই 12টি জাতীয় সংসদে কিন্তু সংবিধান নিয়ে প্রবল কোনো বিতর্ক হয়নি। সংবিধান নিয়ে সাধারণত বিতর্ক হয় একটি রাজনৈতিক বাক পরিবর্তনের সময়। বাংলাদেশে বা এই অঞ্চলে কতগুলো রাজনৈতিক বাক পরিবর্তন হয়েছিল। 1947 সালে একটি, 1971 সালে একটি এবং 2024 সালে আরেকটি। এই বাক পরিবর্তনের ফলে কার কি ক্ষতি হয়েছে, কার কি ক্ষতি হবে, সেই হিসাব নিকাশ আলাদা, সেটা অনেক বড় আলোচনার বিষয়। কিন্তু বাক পরিবর্তনের সময় যা হয় তা হচ্ছে এখন। নদী বাক পরিবর্তন করতে গেলেও নদীর একটি পাড় ভেঙে যায়, আর একটি পাড় চর জেগে ওঠে। ঠিক বাংলাদেশের এই সমস্ত বাক পরিবর্তনের সময় আমরা অনেক কিছু দেখেছি। আজকে এই 2024 সালের এই বাক পরিবর্তনের পরে কথা হয়েছে যে 2026 সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, তার ফলে যে জাতীয় সংসদ গঠিত হবে, সেই জাতীয় সংসদে সংবিধান নিয়ে প্রবল বিতর্ক হবে। এই সংবিধান বিতর্কের ফলে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই রাষ্ট্রের মূলনীতি কি হবে, এই দেশের মানুষের মৌলিক অধিকার কি হবে, এখানে নারীর অধিকার কি থাকবে, এখানে আদিবাসীদের অধিকার কি থাকবে, এখানে প্রান্তিক জনগোষ্ঠীর কি অধিকার থাকবে, এখানে যে কৃষক আছে সেই কৃষকের কি অধিকার থাকবে, এখানে শ্রমজীবী মানুষের কি অধিকার থাকবে, যে শিশুদের কথা আমরা বললাম সেই শিশুদের কি অধিকার থাকবে, সেই বিষয়গুলো ঠিক হবে এই বিতর্কের মধ্য দিয়ে। ফলে এই জনপদের একজন সন্তান হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার মনে হয়েছে এই বিতর্কে আমাদের অংশগ্রহণ করা উচিত। যে গুরুচাঁদ ঠাকুরের কথা এখানে উত্থাপিত হয়েছে, সেই গুরুচাঁদ ঠাকুর বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, বঞ্চিত মানুষ, যারা সর্বহারা মানুষ, তাদের জন্য কাজ করেছেন। তিনি যখন 1908 সালে গোলাকান্দিতে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেন, তখন তিনি দুটো হোস্টেল নির্মাণ করেছিলেন। একটি হোস্টেল করেছিলেন মুসলিম ছাত্রাবাস হিসাবে। আপনাদের কি খুব মনোযোগ দিয়ে বোঝা উচিত যে 1908 সালে তিনি যখন স্কুল প্রতিষ্ঠা করছেন, দুটি ছাত্রাবাস করছেন, তার একটি নাম দিচ্ছেন মুসলিম ছাত্রাবাস। তিনি যখন তার পিতার আদর্শ প্রচারের জন্য 16টি সিপাট প্রতিষ্ঠা করছেন, তার একটি সিপাটের কর্তা হচ্ছে 3 কড়ি মিয়া। আজকেও এই রাজনীতির এই ঘূর্ণাবর্তেও সকলে কিন্তু এই শুধু গোপালগঞ্জের না, আশেপাশের সমস্ত জেলার যারা প্রার্থী হয়েছে তারা ওরাকান্দিতে যাচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন, হিন্দু মুসলমান সকলেই। তাহলে সেই মাটির আদর্শ, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মানবতার কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, যারা অধিকারহীন মানুষ তাদের অধিকারের কথা বলে। আমি এই গুরুচাঁদ ঠাকুরের একজন অনুসারী হিসাবে আমি সেই মানবতার কথা বলতে চাই। এই জাতীয় সংসদে এই নির্বাচনে যদি আপনাদের আশীর্বাদ থাকে, এই গণদেবতা যদি আমার পক্ষে রায় দেয় 12ই ফেব্রুয়ারিতে, তাহলে গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ প্রতিটি মানুষকে অধিকার দেবার কথা বলে, সেই আদর্শ যাতে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে লিখিত হয়, সেই গণশিক্ষার আদর্শ যাতে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে লিখিত হয়,
সেই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার যেটা তিনি 1935 সালের ভারত শাসন আইনে লিখতে পেরেছিলেন, সেই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের কথা যাতে আগামী দিনের সংসদে লিখিত হয়। এই কৃষক যারা এই দেশের মেরুদণ্ড, যারা আমাদের অন্ন যোগায়, কবি বলেছেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। সেই কৃষকের অধিকার যাতে এই সংবিধানে লিখিত হয়, এই শিশুর অধিকার যাতে এই সংবিধানে লিখতে পারি, এই শ্রমজীবী মানুষের অধিকারের কথা যাতে এই সংবিধানে লিখতে পারি, এই নারীদের কথা যে এক নারীর গর্ভে আমার জন্ম, সেই নারী অধিকারহীন এই নারীর কথা যাতে সংবিধানে আমরা লিখতে পারি, সেই মনোবল নিয়ে আমি প্রার্থী হয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের এই সন্তান উৎপল বিশ্বাস, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুলপথ প্রতীকটি পেয়েছি। আমি নিপীড়িত মানুষের কথা বলতে চাই বলে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়নি, কারণ যারা রাজনৈতিক দলের প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পরে রাজনৈতিক দলের শৃঙ্খলা মেনে চলতে হয়। সেই কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি নিপীড়িত মানুষের কথা বলতে পারি। আপনাদের সকলের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। সবার প্রতি শ্রদ্ধা।